আপনারা যে ছাগল ব্যারিস্টারদেরকে এনে এনে টকশো করেন, আপনি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙেন, বঙ্গবন্ধুর বাড়ি ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে। আনিস আলমগীর, যদি বলি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জনসওয়াল যে কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া, আইনি পথের সমাধান বা মোকাবেলা করবে। তার মানে আমরা কি তাহলে কি শেখ হাসিনার ফেরাটা পুরোটা ভারতের উপর ডিপেন্ড করে কিনা? কার্যত তো তাই। উনি ইচ্ছে করলেও যে আসতে পারবেন সেটা যেমন একেবারে মানে আপনি 100% বলতে পারেন না, কারণ উনি ওই দেশে এখন আছেন, তাদের তত্ত্বাবধানেই আছেন। সো ওনার যদি আসার যে ঘোষণা সেটার সাথে যে ভারত ওয়াকিবহাল না সেটা তো নয়। তো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলছে সেটাতে একটা আইনি কথা বলেছেন। এই আইনি কথাটা হচ্ছে ফেরত আসাটা, আইনিভাবে ফেরত আসার বিষয়টা। তো আইনিভাবে ফেরত আসার বিষয় হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। তো উনি তো বন্দি বিনিময় চুক্তি আসছেন না, উনি তো ওইখানে এই চুক্তির অধীনে আসতেছেন আমার তো মনে হয় না। এই চুক্তির অধীনে যদি আসতো তাহলে ভারত তো এটা জবাব দিত। ভারত তো নোটেড বলে ফেলে রাখছে এটা, তাই না? এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্যে একটা ধারা আছে 6 খ, আমি যদি ভুল না করি, সেখানে বলা আছে যে ওই ব্যক্তি যাকে পাঠাবে তার এখানে প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা, ফাঁসি কিংবা বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। তো আমার ওইটাই কথা যে ভারত যেটুকু আপনি এইবার যেটুকু বলছে সেটাও গতানুগতিক কথা। এটা নতুন প্রক্রিয়ার সাথে ভারত কতটা সক্রিয় যে ঘোষণার সাথে সেটা কিন্তু আসে নাই এই বক্তব্যে। এই বক্তব্য একটা মানে ছাড় আর কি, এটা কি বলে, কাঠামোগত একটা কথা ছেড়ে দিল যে এটা নির্ভর করতেছে আইনি প্রক্রিয়া। তার মানে তো শেখ হাসিনা ফেরা কি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারত যদি রাজি না হয়? এটা ভারতের উপর নির্ভর করছে। ভারত যদি রাজি না হয়, দেশ যদি ওই রকম পরিস্থিতি যদি না থাকে, দুই দেশের মধ্যে যদি আন্ডার টেবিল কোনো ডিল না হয়, বহির্শক্তিগুলো যেটা বললাম তাদের যদি চাপ না থাকে, তাহলে শেখ হাসিনা এখানে কিভাবে আসবেন? কারণ এখানে আসা তো ওনার ডিফিকাল্ট। উনি আসলেই যে প্রাণনাশের সম্মুখীন হবেন না সেটার কি নিশ্চয়তা আছে? এবং উনি আসার আগেই তো বলতেছে আমরা একযোগে তাকে প্রতিহত করব। তখন আওয়ামী লীগ ভার্সাস আর এন্টি আওয়ামী লীগ, তাদের একটা পোলারাইজেশন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ রাজনীতিগতভাবে তারা শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চাইবে, তাদের যেখানে পকেটগুলো এখন সুপ্ত অবস্থায় আছে। তো দেশের মধ্যে তো একটা ক্যাওয়াস পরিস্থিতি তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে উনি এসে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন, যে ফাঁসি খাওয়ার জন্য তো উনি আসবেন না। উনি তো আসবেন এখানে রাজনীতি করার জন্য। উনি তো আসবেন এখানে একটা চ্যালেঞ্জ তার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য। উনি আসবেন এখানে প্রতিশোধ যেটা তার উপর নেওয়া হয়েছিল, সেই প্রতিশোধ বলবো না, ওনার সেই পুনরুদ্ধারের জন্য। তো আমার মনে হচ্ছে যে সব কিছুই শুধু শেখ হাসিনার উপর নির্ভর করছে সেটাও ঠিক না, আবার এই বাংলাদেশের উপরে নির্ভর করছে, এখানকার পরিস্থিতির উপরে কি নির্ভর করছে, তখনই উনি মুভ নেবেন, কিংবা ওনার পেছনে যারা আছেন তারা মুভ নেবেন। আপনার কি মনে হয় গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ হত্যা হয়েছে বা নিহত হয়েছে, সেই ঘটনার কারণে শেখ হাসিনা আদালতের মুখোমুখি হওয়া ছাড়া তিনি রাজনীতি করতে পারবেন? আদালতের মুখোমুখি তো তাকে হতেই হবে, কারণ এখানে এতগুলো মামলা, এতগুলো হত্যা, এগুলো তো ওনার উপর অভিযোগ এসেছে, তাই না? এখন আদালত সেটাকে কি দৃষ্টিতে নেই সেটা আমরা জানি না। আদালত এখন যে দিয়েছে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এই বিচার প্রক্রিয়াকে প্রহসন বলেছে। তো সেটাকে এখন কি পর্যায়ে সেটা যাবে, তখন যখন উনার অবর্তমানে বিচার হওয়া আর বর্তমানে বিচার হওয়ার মধ্যে দুই ধরনের একটা পার্থক্য আসবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি এর আগে এনডিটিভি কে দিয়েছিলেন সাক্ষাৎকার, যদিও এমএলএ দিয়েছেন, এরপর রয়টার্সকে দিল। তা আপনার কি মনে হয় তার এই সাক্ষাৎকারগুলো তিনি নিজে থেকে দিচ্ছেন বা ভারতের কোনো পরোক্ষ সমর্থন আছে? ভারতের তো আছে, কারণ উনি যেহেতু ওইখানে আছেন, ভারতের সাথে তো ওনার যোগাযোগ আছে। উনি তো ওনাদের সার্ভেলেন্সের মধ্যে আছে, তাই না? উনি তো নিজের ইচ্ছাই নাই, উনি যেখানে যাচ্ছেন সেটা প্রোটেকশনে আছে। ওনার অবস্থান কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় যেটা দেখলাম। এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে ভারতের টোন থাকাটা অস্বাভাবিক কিছু না, ভারতের ইচ্ছা প্রতিফলিত হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু অনেকগুলো কথা তার নিজেরও থাকতে পারে। শেখ হাসিনা যে চরিত্র, সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো না। আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি,
উনি তো লুকানো কিছু, মানে অনেক সাহসী। অনেক সাহস বলবো না আমি, উনি উনি ওপেন, উনি কোনো মানে ওনার ইয়ে নাই, কোনো রাগ ঢাক কোনো কথা নাই যেটা বলবেন। সেক্ষেত্রে আপনার এটা মনে হয় কিনা ভারতকে দ্বিচারিতা করছেন তিনি? একবার বলছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ যাওয়া, কিন্তু আবার ওদিকে যদি আপনি যদি পরোক্ষ যদি সমর্থন থাকে তাহলে ভারত কি লবিং করছে তাকে দেশে পাঠানোর জন্য? হতে পারে। ভারত তো তার শেখ হাসিনা যদি ওখানে থাকে অনন্তকালের জন্য, তো ভারত নিশ্চয় তাকে হোস্ট করবে না, তাই না? ভারত তো চাইবে যে আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি তার দেশে যান, উনি সফল হোক বা যেটাই হোক, উনার দেশের সাথে উনার সম্পর্কটা উনি উনার দেশে যাক, সেটা চাইবেনি। তো সেই জায়গার মধ্যে দ্বিচারিতার আমি কোনো বিষয় দেখি না এখানে। দ্বিচারিতা কোথায়? আইনি বলছেন, আইনি ভাবে সরকার যখন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে তখন তারা বলছেন নোটেড, কিন্তু যদি বলি আবার যদি পরোক্ষ সমর্থন থাকে বিভিন্ন পত্রিকা সাক্ষাৎকার ক্ষেত্রে লবিং করছে কিনা ভারত, সেটাই কিতাবি কথা। যেটা ওখানে বলছে সেটা কিতাবি কথা। উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, আমাদের এটা এখনো আছে। কিন্তু পরবর্তী যে এই স্টেটমেন্টগুলো আসলো সেটা কোন প্রক্রিয়ায় আসবেন? তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে আসবেন? শেখ হাসিনা নিজের ইচ্ছায় কি একটা প্লেন নিয়ে চলে আসবেন? সব কিছু ইয়ে করে। উনি যদি আসেনও, উনি যদি একটা প্লেন নিয়েও আসেন, সেটাও তো ভারতের মধ্য থেকে আসতে হবে। উনি ভারত যদি ইচ্ছে করে তার বাংলাদেশি একজন নাগরিককে পাঠাবে, তাহলে এখানে ট্রাভেল ডকুমেন্টস এর আবার কি দরকার? প্লেনে তুলে দিলে হয়, চলে আসতে পারে। শেখ হাসিনা ফেরাটা পুরোটাই ভারতের উপর ডিপেন্ড করছে, ওনার নিজের উপরে ডিপেন্ড করছে, দুইটাই। জনাব হারুনুর রশিদ, একটি কোট করতে চাই যে আপনি জানেন আজকে সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, গতকালকেও নেমেছিল, আজকেও নেমেছে। আবার যদি নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি মুখ্য সমন্বয়ক এনসিপির, তার একটি বক্তব্য, তিনি 4 মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন, এর মধ্যে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় আসলো 5 মাস হলো, এই 5 মাসের মাথায় শিক্ষার্থীরাও কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন? বা যদি বলি এনসিপি 4 জন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কতটুকু এগিয়েছে? তাহলে দাবি উঠছে কেন? এখানে একটা বিষয় আছে যে দীর্ঘদিন আমাদের মত প্রকাশের জায়গাটা ছিল খুব অবরুদ্ধ। আপনার সভা সমাবেশের জায়গাও ছিল খুব সীমিত। তো স্বাভাবিক কারণে এই পরিবর্তনের পর মত প্রকাশের জায়গা অবারিত হয়েছে, সভা সমাবেশের জায়গাও অবারিত হয়েছে, ছোট হোক, ক্ষুদ্র হোক, বড় হোক। সুতরাং আপনার যার যার বক্তব্য দাবি দেওয়া সে চালিয়ে যেতে পারে, এটা তার অধিকার আমি মনে করি, বলতে পারে। তবে সরকারের মাত্র বয়স হয়েছে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার মাত্র কয়েক মাস আপনার বয়স হয়েছে, এবং প্রথম বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হলো। এখন এর মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা আজকে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে। শিক্ষামন্ত্রীর দাবি, পদত্যাগের দাবিতে আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্ররাও যেমন আছে, তার সাথে সাথে অছাত্ররাও আছে। এবং আমাদের দেশ স্বাভাবিক কারণেই বলবো যে আপনার একটা দুর্যোগ কবলিত দেশ, বন্যা, খরা, আপনার অতি ভারী বর্ষণ, বিভিন্ন কারণে আমাদের জীবনযাত্রায় মাঝে মাঝেই থমকে দাঁড়ায়। তো স্বাভাবিক কারণে আমাদের এইচএসসি পরীক্ষা নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিঃসন্দেহে আমাদের পরবর্তী স্টেপটাই হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশের দ্বার আপনার উন্মুক্ত হয়। তো সুতরাং এই অবস্থায় গত কয়েকদিনে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারপরে শিক্ষামন্ত্রীর এখানে দায়টা কোথায়, এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এর পিছনে বলছেন যে 1 নম্বর আমি বলি 1 নম্বর হচ্ছে, যেমন এখন 1 নম্বর হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যায় অনেকগুলো জেলা আপনার স্থগিত হয়ে গেছে 16 জুলাই পর্যন্ত। হ্যাঁ, এবং আপনার ঢাকা শহরে আকস্মিক ভারী বর্ষণ, এটা আজকে নতুন না। ভারী বর্ষণের ফলে আপনার ঢাকা শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধ হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি, এবং যে কারণে আপনার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র আমি বলবো যে আপনার জলাবদ্ধ হয়েছে, বা পরীক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে, এটাও অস্বীকার করার কোনো পথ নেই। তো ঢাকা শহরে আজকে আমরা আমাদের যারা বন্ধুরা আপনার মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন বা সংস্কার চাচ্ছেন রাজনীতিতে, আসলে তো আগে আমাদের উপর থেকে সংস্কার করবো না, নিচ থেকে আমরা সংস্কার করতে হবে। আগে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে, আজকে একটা রক্তপাতের মধ্যে দিয়ে দেশের একটা পরিবর্তন সূচিত হয়েছে, একটা নির্বাচন, তো সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে। আমরা অনেক সংকট দেশে
অর্থনৈতিক সংকট আছে, আপনার মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো অবারিত হচ্ছে। সুতরাং এখানে একটু ধীর স্থির ধৈর্য ধারণ করা দরকার। আমাদের মধ্যে যে অসহিষ্ণুতা, তরুণ সমাজের মধ্যে বিগত সময়ে যে অসহিষ্ণুতা, সেটাতে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শিক্ষামন্ত্রী অল্প সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আপনি দেখেন যে বাংলাদেশে এই ঢাকা শহরে আমরা তো বসবাস করি, ঢাকা শহরে এই কয়েক মাস আগেও কিন্তু আপনার ট্রাফিকের যে অবস্থা ছিল, আজকে অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, আপনার ক্যামেরা সিস্টেম এবং আপনার পথচারী পারাপারের জায়গাও কিছু কিছু জায়গায় আপনার এই তৈরি করা হয়েছে, মানুষকে চেষ্টা করা হচ্ছে। আমি তো বলবো যে কোনো সময় চাইতে ঢাকা শহরে আপনার যানজটের মাত্রাটা আগে চাইতে সহনীয় পর্যায়ে এসছে। আমি তো প্রতিদিন যাতায়াত করি, অনেক সহনীয় পর্যায়ে এসছে। পাশাপাশি যে কথাটি আপনি বললেন যে আজকে ছাত্ররা এই যে আপনার একটা উন্মাদনা তৈরি করেছে, এর মধ্যে অধিকাংশ আমি দেখছি যে এখানে অছাত্রই বেশি আছে। পাশাপাশি আপনার ছাত্ররা চাই যে বিগত সময় অটো পাস হয়েছে, আপনার জিপিএ 5 দেওয়া হয়েছে অসংখ্য হারে। জিপিএ 5 যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, শতকরা 90টাই আপনার জিপিএ যারা 5 প্রাপ্ত তারা অকৃতকার্য হয়েছে। শিক্ষার মানটা একটা বিধ্বস্ত পর্যায়ে চলে গেছিল। তো সেই পর্যায়ে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তো শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে আনার চেষ্টা করছে। সেখানে আপনার অতি দ্রুততম সময়ের মধ্যে দেখেন আজকে যেমন ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে অতিরিক্ত ট্রাফিক পুলিশের প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি আজকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনার সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হচ্ছে। এইখানে আপনি ঘাড় ঘুরিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা বা আপনার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেখানে কোনো অনিয়ম করা, এগুলোর সুযোগ কিন্তু সীমিত পর্যায়ে রয়েছে। স্বাভাবিক কারণে আপনাকে ছাত্রদেরকে এখন পড়ার টেবিলে বসতে হবে, এখানে আপনার এই কিশোর গ্যাং তৈরি করার কোনো সুযোগ নাই। স্বাভাবিক কারণে আজকে ছাত্রদের মধ্যে এই যে অস্থিরতা, তাহলে পরে যারা বিরাট অংশ, আমি আমার নিজের গ্রামের এলাকাও বলবো যে আজকে আমি পরীক্ষা কেন্দ্র স্কুলে ভিজিট করতে গিয়ে দেখি যে সেখানে আজকে 60-70% ছাত্রীরা উপস্থিত এবং ছেলেদের মধ্যে উপস্থিতির হার খুবই কম। যায় না ক্লাসে, যাচ্ছে না ক্লাসে, তার ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোচ্ছে, ক্লাসে যাচ্ছে না, কলেজে এবং মাধ্যমিক স্কুলে। তা আজকে এই অবস্থার কারণটা কি? বিগত সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই আনতে হবে। তা আমি মনে করি শিক্ষামন্ত্রী অবশ্যই, আমি বলবো যে এই প্রথম উনি দুঃখ প্রকাশ যেমন করেছে, পাশাপাশি ছাত্রদের যে দাবি, আমি তার সাথে একমত যে এই অতিবর্ষণের কারণে, বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারে নাই বা এই জলাবদ্ধতা কেন্দ্রে যেতে পারে নাই, তাদের জন্য অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়েছে যে তারা যখন এই চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষাগুলো হবে তার সঙ্গে তারা পরীক্ষা দিতে পারবে। সুতরাং আর কি আপনার আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল থেকে তারা আন্দোলন করছেন, কিন্তু আজকে সচিবালয়ে তারা তার প্রতিনিধি সম্ভবত বৈঠক করেছে শিক্ষার্থীদের। এই বৈঠকটা আমরা গতকাল করতে পারলাম না কেন, আজকেও কেন আমরা জনদুর্ভোগ তৈরি করলাম? একটা জিনিস, এখানে কোনো অদক্ষতা দেখেন? পরীক্ষা আপনি এখন গভীর রাত্রে বৃষ্টি হচ্ছে, আপনি যদি প্রত্যাশা করেন যে সকালবেলাতেই পরীক্ষা বন্ধ হবে, এটা তো সারা বাংলাদেশ ব্যাপী এট এ টাইম পরীক্ষা হচ্ছে। বাংলাদেশের কিছু অংশে আপনার বন্যা, কিছু অংশে আপনার জলাবদ্ধতা তৈরি হয়েছে। শতকরা কত পার্সেন্ট? 10% হবে। আপনার রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সেখানেও কিন্তু ছাত্র রাস্তায় আন্দোলন করছে, সেখানে তো জলাবদ্ধতা হয়নি, সেখানে পরীক্ষা বন্ধ। তাহলে সেই সব জায়গায় কেন করছে আপনার? তাহলে এর পিছনেও অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? সেই জায়গায় সেই ইন্ধন দেওয়ার সুযোগ, হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে সেই জায়গায় এখানে তো আমি দেখলাম গণমাধ্যমে, আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যারা আজকে ওখানে অংশগ্রহণ করেছে অছাত্রই অনেক, এবং সেখানে অনেকে জিজ্ঞাসা তুমি কোথায়, একটা ফলস আপনার আইডি কার্ড জড়িয়েছে, তার পরিচয় জানা হচ্ছে, সে উত্তর দিতে পারছে না। আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে দুই দিন পর্যন্ত সরকার কেন এই জায়গাগুলোর মধ্যে, যেহেতু আমি বলবো যে আপনার সমাজে তো এই একটা অস্থিরতা আছেই, যুব সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, বেকারত্বের একটা বিষয় আছে। সুতরাং আপনি একটা দেশকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা আরো দীর্ঘ সময় পথ পাড়ি দিতে হবে। এই ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল যারা এই সময় দায়িত্বশীল জায়গায় আছে, এই অদায়িত্বশীল কথাবার্তা বলে, অহেতুক আপনার এই জনগণের মধ্যে সস্তা সেন্টিমেন্টের জন্য কথা না বলে দায়িত্বশীল ভূমিকা রাখা সবারই উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই আনিস আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আজকে বলেছেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবে এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই, তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। মানে আওয়ামী লীগ লজ্জা
ছাড়া একটি দল, তারা রাজনীতিও করতে চায়, তারা কোনো অনুশোচনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিশ্লেষণ কি? আমার কি বিশ্লেষণ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতাধর বড় ভাই, উনি বলছেন, এটা তো সত্য। ওনার কথা যেমন সত্য উনি বলতে পারেন, সেটা তো কারো ইয়ে নাই। এবং আমি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসি নাই যে আমার বিশ্লেষণ দেব। এই যে সাংবাদিক হিসেবে বিশ্লেষণটা কি? সাংবাদিক হিসেবে আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এগুলা, সাংবাদিক হিসেবে বলবো যে এগুলো হচ্ছে রাজনীতির মাঠের কথাবার্তা। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলে আপনি টকশো করছেন, উনি আওয়ামী লীগ নিয়ে আলাপ করছেন, সংসদে বক্তৃতা দিচ্ছেন। সো সামনের দিনগুলোতে আসলে কিভাবে রাজনীতিতে একটা পরিশুদ্ধ লোকদের নিয়ে কিভাবে রাজনীতি করতে হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা ক্রিমিনাল ছিল, যারা অপরাধ করেছে, তারা কত বড়, কে কত ছোট, সেটা না দেখে বিচার করতে হবে। কিন্তু আমরা গড়ে যদি সবাই আওয়ামী লীগ করে সেই জন্য জেলে বন্দি করে রাখবো, আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি আর একটা ব্যান দেব, আইসিটিতে আজকে দেখলাম আইসিটিতে আইন পরিবর্তন করেছে যে তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে বিচার করে ব্যান করে তা আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল অতীতে, বিভিন্ন জায়গায় কমিটিতে নাম ছিল, তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেব। এই ধরনের মেন্টালিটি থাকলে তো রাষ্ট্র আমরা আগাতে পারবো না। রাষ্ট্র আগাতে হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে হবে, ইন্টারন্যাশনাল মানের বিচার করতে হবে, জনগণের কাছে ওই বিচারগুলো স্বচ্ছ করতে হবে। এবং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগে যে অপরাধী থাকে, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ তো ব্যক্তিদের নিয়েই। সো ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ যদি থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে, বিচার করতে হবে, করুক, সেখানে তো কারো আপত্তি নাই। আপনার কি মনে হয় যে 1400 মানুষ হত্যা, প্রায় 20,000 থেকে 30,000 মানুষ আহত, সেই ঘটনার জন্য ভাইও বলছিলেন, হারুন ভাই বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা, ক্ষমা এ ধরনের কিছু নাই, তাহলে তারা রাজনীতি করবে কাদের সাথে? সেই প্রশ্নটা কি আসছে? সেই প্রশ্নটা তো আসবে যখন আমি টেবিলে বসবো, আপনার সাথে আলোচনায় আসবো, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আজকে যে আপনার সাথে আমার ডিল হবে, তখন এটা হবে আমি কতটুকু ছাড় দেবো, আপনি কতটুকু ছাড় দেবেন, সেই সমস্ত জায়গা হতে পারে। বাট বিচ্ছিন্নভাবে তারা যে অনুশোচনা করে না তা তো না, তারা তো অনেকে অনুশোচনা করে, এবং তারা তো যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও তো মত আছে এখানে। তারা বলতে চায় যে এটা অনুঘটক হিসেবে অন্যরা এখানে অনুপ্রবেশ করেছিল এই আন্দোলনে, এটা সব ছাত্র না, সবাই ছাত্রের আন্দোলনও ছিল না। ইভেন 3 তারিখ পর্যন্ত তো এটা ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এটা ছিল স্রেফ কোটার আন্দোলন। 3 তারিখের পরে গিয়ে এটা এক দফার হয়েছে। সো তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যদি বলেন যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয় নেই এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে 16 তারিখ থেকে আগামীকাল যে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন, মানে বা 15 তারিখ, আজকে এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল, এই ভুলগুলো তো তাদের স্বীকার করতেই হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতিতে ভুল থাকবে, আবার পরিশুদ্ধ হওয়ার থাকবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে আমরা তো দেখছি, ভাইও রেফারেন্স দিচ্ছিলেন, এই যে ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশি স্বীকার করে নাই, যারা আলবদর, আলশামস, নানা গোষ্ঠী নিয়ে ইলেকশন করেছে, আর্মি সহযোগিতা করেছে, এখন আবার নতুন নতুন বয়ান তৈরি করছে। তাদের সংসদ সদস্য দেখলাম বলতেছে যে আলবদর যারা ছিল, আলশাম যারা ছিল, তারা ছিল ফ্রন্ট, ওগুলা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, এবং রাজাকার যারা ছিল তারা আসলে তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের ছিল ঐক্যবদ্ধ পাকিস্তান রাখা। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর? 24-কে দিয়ে 71-কে প্রতিহত করা বা 71-কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন। তথাকথিত ব্যারিস্টারগুলা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এই যে সাংবাদিক আনিস আলম
বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে। এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরে সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠেছে, গজিয়ে উঠে এখন আমাদেরকে কোশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তো আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান বানানো ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে এবং 24কে আফোর্ড করতেছে তারা। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি তো বিএনপিও বলে। ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায়, যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে। সো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন? সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে আবার কোটা দিচ্ছে, যদিও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইটা আরেকটা হিপোক্রেসি। যেটাই হোক, রাষ্ট্র কিন্তু অসম্মানের জায়গায় রাখে নাই, কিন্তু জনতার মনের মধ্যে এদের নিয়ে একটা ঘৃণা তৈরি হচ্ছে, এবং এই ঘৃণা তৈরি করছে এরাই, এই তথাকথিত ব্যারিস্টারগুলো এসে যে স্বাধীনতাকে আক্রমণ করছে, এবং মানুষ মনে করছে যে আরে এরা তো স্বাধীনতাকে মুছে দিতে চায়। তাহলে এই মানুষের আক্রমণগুলো, মানুষের তখন এই ঘৃণাটা 24-এর উপর চলে যাচ্ছে, এবং এই ঘৃণা উৎপাদনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা জনগণের উপরে তাদের বক্তব্য ছেড়ে দিতে পারছি না। জনগণ বিচার করুক যে তাদের বক্তব্য বা জনগণ বিচার করছে তো। জনগণ তো মনে করছে যে মিডিয়া এই সমস্ত ছাগলগুলোকে ধরে এনে যে 71কে বিতর্কিত করতেছে। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আপনার সমৃদ্ধ রাজনৈতিক জীবন, এবং আমরা জানি আপনি যদি বলে 96 2000 আমাকে যে কোশ্চেনগুলো করেছেন এগুলো হারুন ভাইকে করেন না কেন? আমার জন্য আপনার সিলেক্টিভ কোশ্চেন কেন? আমি এটা জানতে চাই হারুন ভাই। 2018 সাল পর্যন্ত আপনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন, এবং সেই সাথে যদি বলি আওয়ামী লীগ আমলে বজ্রকণ্ঠ যে হারুন ভাই ছিলেন আমরা সংসদে দেখেছি। কিন্তু 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে আপনার মানে হেরে যাওয়ার কারণটা কি? বিএনপিকে আপনাকে সমর্থন বা বিএনপির এত, যদি বলি আপনার 3টে সেশন এখানে নির্বাচন করেছেন, আপনি খুবই ব্যক্তিগত কোশ্চেন করলেন। না 3টা নির্বাচন করেছেন, কিন্তু সেখানে তো আপনি বিএনপির লোকজন অবশ্যই ছিল। সেই ক্ষেত্রে বিএনপির লোক তো অনেক ছিল, সেক্ষেত্রে বিএনপি সমর্থন পাননি নাকি পেয়েও হারিয়েছেন? আসলে রিপোর্টটা এমন আসলে। ধন্যবাদ। আসলে যে আলোচনাটা আমাদের আসছে, আমি বলবো যে বাংলাদেশে রাজনৈতিক যে সংস্কৃতি, এর মধ্যে 2টা দিক আছে। একটা হচ্ছে পর্দার অন্তরালে এবং প্রকাশ্য। এখন আপনার বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য আমি যদি অতীতে যাই, জিয়াউর রহমানের সময় একটা পট পরিবর্তনের পর কিন্তু বাংলাদেশে যেটা একদলীয় শাসন কায়েম হয়েছিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, বাম ডান সব। জিয়াউর রহমান এসে কিন্তু বাম ডান সবগুলোকেই নতুন করে নিবন্ধন দিয়ে রাজনীতিতে ফিরিয়েছেন, এবং দেশে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার উনি চেষ্টা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের একটা উনি আবহাওয়া তৈরি করে গেছেন। বাংলাদেশে এখন যেটা আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আসছেন, আওয়ামী লীগের প্রসঙ্গ এখানে অপ্রাসঙ্গিক আমি বলবো না। আওয়ামী লীগকে আইনের মোকাবেলা আসতে হবে, কিন্তু এই যে বিগত নির্বাচনটা হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের জোট ছাড়া, বাংলাদেশে কিন্তু নির্বাচনে ভোটের যে পার্সেন্টেজ কাস্টিং রেট, সেটা কিন্তু আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কাস্টিং রেট প্রায় কাছাকাছি একই রকম। তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেল? ঠিক আছে না? আমাকে যে প্রশ্ন আসলে এখানেই আমি আসতে চাচ্ছি। এখন এখানে রাজনীতিতে প্রকাশ্য এবং গোপনে দ্বিচারিতার জায়গাটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। আমি জামাত ইসলামের রাজনীতির জায়গাটা বলবো যে জামাত ইসলাম সকালে এক কথা বলছে, বিকালে আর এক কথা বলছে। এই জায়গা যদি আপনি পরিষ্কার না করতে পারেন, যে জামাত ইসলামকে আপনার শেখ মুজিব নিষিদ্ধ করেছিল, আবার সাধারণ ক্ষমতা দিয়ে
তাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল। আবার জিয়া রহমান তাদেরকে নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য জিয়া রহমান দলকে আজও পর্যন্ত কিন্তু ট্যাগ আপনার এটার জন্য কথা শুনতে হয়। আজকে জামাতে ইসলামের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে অনেক লোককে ফাঁসি দিয়েছে, অনেকের বিচার করেছে। কিন্তু এই নির্বাচনে আপনি জামাতের প্রার্থী যারা, তারা প্রকাশ্য, আপনি দেখবেন যে অনেক ইউটিউবে আছে, এতে আছে, তারা প্রকাশ্য আওয়ামী লীগের বাড়িতে গিয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেছে। আমার এখানে যে কথাটা বললাম, আমি জামাতের সাথে ছাত্র জীবন থেকেই তাদের রাজনৈতিক দর্শনগত ক্ষেত্রে আমার মতো পার্থক্য আছে, এবং আমি সাংঘাতিকভাবেই জামাতের এই ধর্ম ব্যবহারটা আমি সাংঘাতিকভাবে বিরোধিতা করি, এবং তারাকে আমি ধর্ম ব্যবসায়ী একটা রাজনৈতিক দল হিসেবে মনে করি। যে কারণে এখানে তারা আপনার এই যে নির্বাচনে আমাকে 26 সালে যে উদাহরণটা আপনি নিয়ে আসলেন, আমি জামাতের সাথে কিন্তু ছাত্র জীবন থেকে নির্বাচন করে আসছি ও বরাবরই তাদেরকে পরাজিত করেছি। আমার নির্বাচনী এলাকায় তারা একমাত্র বাংলাদেশের মধ্যে সিট, যেটা 86 সাল থেকে এরশাদের সবাই তারা নির্বাচন করেছে, আবার 91 সালে নির্বাচন করেছে, আপনার 96-তে নির্বাচন করেছে, 2001-এ নির্বাচন করেছে, 2008-এ নির্বাচন করেছে, 2018-তে নির্বাচন করেছে, 2026-এ নির্বাচন। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সিট। এখানে জামাত ইসলামকে কিন্তু আমি তাদের সাথে 5 বার নির্বাচন করে হারিয়েছি, 1-2 হাজার ভোটে না। এখন যে বর্তমান এমপি প্রার্থী, সেখানে সে আমার সাথে গত 18 নির্বাচনে প্রায় 75,000 ভোটে ব্যবধানে পরাজিত হয়েছে। এবং জামাত ইসলামের ভোটের যে রেশিও 86 সাল থেকে, আপনার তো 86 সালে যে ভোট, 91 যে ভোট, 96 যে ভোট, 2001-এ যে ভোট, পর্যায়ক্রমে তাদের সর্বোচ্চ ভোটের রেকর্ড হচ্ছে 60,000। আর এইবার তারাকে ভোট দেওয়া হয়েছে 1,90,000। আমি যে ভোটের রেশিও 90,000, 1,08,000, তারপরে 1,33,000, আমার ভোটের রেশিও কিন্তু 26 সালেও কিন্তু ঠিক আছে। আমার ভোট কিন্তু কমেনি, আমার ভোট যেটা সেটাই আছে আপনার। যেহেতু আমি একটা নীতির, একটা নৈতিকতা, আদর্শ নিয়ে রাজনৈতিক দল করি, এইখানে আপনার এই যে 1,90,000 ভোটটা আসলো, কোথা থেকে আসলো, কারা দিল? জামাত ইসলামের ভোট কি আপনার রাতারাতি 60,000 থেকে 1,90,000 হয়েছে? এখানে আজকে জামাতের প্রধান বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং এর যদি প্রথম উদাহরণ আমি বলবো যে আমার নবাবগঞ্জ জেলায় দেখতে হবে, কারণ নবাবগঞ্জ জেলায় আজকে জামাতের 3টা সিট তারা নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ 1-এ ওখানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাহেব, উনি 5 বারের এমপি, উনি বারবার নির্বাচিত, যবার নির্বাচন ফেয়ার হয়েছে তবারই উনি নির্বাচিত হয়েছেন। সুতরাং এই সিটগুলো আজকে জামাতের কাছে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি নিজে দেখেছি যে জামাতের প্রার্থীরা যখন শেখ মুজিবের তাদের নেতাদেরকে যখন আপনার ট্রাইব্যুনালের শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদের কফিনে থুতু মেরেছে আওয়ামী লীগের ছেলেরা, তাদের কফিনে জুতা নিক্ষেপ করেছে, তাদের আপনার জানাজা করতে দেয়নি, তাদের কবরে ঠিকমতো দাফন করতে পর্যন্ত দেয়নি, বিভিন্ন রকম আপনারই হয়েছে। সেই রাজনৈতিক দল, আমি অবাক হয়ে যাই যে তাদের বাড়িতে গিয়ে কিভাবে ভোট প্রার্থনা করতে পারে। আওয়ামী লীগের ভোট শুধু পায়নি, আওয়ামী লীগকে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের ভোট চাওয়ার যা যা করতে হয় সবকিছু করে। সুতরাং আজকে আওয়ামী লীগকে আমি মনে করি যে বাংলাদেশে আজকে যদি আপনি মনে করেন দেশে স্থিরতার জন্য, তাহলে এখানে রাজনৈতিকভাবে কোনো গোপন আপনার চলবে না। জামাতকে প্রকাশ্য বলতে হবে। জামাত যেমন 5ই আগস্টের পর তাকে কে দায়িত্ব দিয়েছিল, সাধারণ ক্ষমা করে দিল, যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিলাম। এতগুলো মৃত্যু, হত্যাকাণ্ড, এত বড় আপনার খুন জখম, এত অপরাধের পরও তাদের নেতা কর্মীরাও গুমের শিকার হয়েছে, বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অথচ সমস্ত কিছু ক্ষমার কথা বলেছে। কিন্তু বক্তব্যটা কোট করি, আপনি নিজেই বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ বিএনপির পক্ষে কাজ করেনি। কিছুদিন আগে অর্থাৎ 30 মে আপনি একটি ঘটনা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির নেতারা গুপ্ত জামায়াত এবং জেলা বিএনপিতে গুপ্ত জামায়াত জায়গা। আমার প্রশ্নটা হলো, জেলা বিএনপিতে গুপ্ত জামায়াতগুলো জায়গা পেলে আপনারা গত 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আমার আলোচনা সভা ছিল চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আমি আলোচনা পর্যায়ে ছাত্র দলের উদ্যোগে আলোচনা হচ্ছে, আমি চিফ গেস্ট হিসেবে ছিলাম। সেইখানে বলেছিলেন, এটা ভাইরালও হয়েছিল। এবং আমি যা বলেছি, আমি কখনো কিন্তু আপনার দলের মধ্যে থাকলেও, দলের দায়িত্বশীল যে কেউ থাকুক না কেন, যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমি সত্য কথাটাই বলি। আমি যা বলেছি একেবারেই সঠিক বলেছি, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাথে যারা দায়িত্বে রয়েছে তারা সকলেই আমাদের ভোট, মানে সভাপতি, সাধারণ সম্পাদক সবাই, শুধু আমার এলাকায় শুধু নয়, জেলায় আমরা যে 3টা নির্বাচন এলাকা, এই জেলা বিএনপি কাউরি পক্ষে ভোট করেনি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে আপনার অনুমোদিত এই কমিটি
আপনি আমাদেরকে মনোনয়ন দিলেন, আপনি বলে দিলেন যারা দায়িত্ব আছে তারা যেন প্রার্থীদের ভোট করে, এরা করে নাই, এরা জামাতের ভোট করেছে 3টা সিটি, জি। এবং তাদের যে সমস্ত লোকজন ছিল তারাকে পয়সা নিয়ে জামাতের কাছ থেকে পয়সা পর্যন্ত তারা নিয়েছে, এগুলো স্পষ্ট। সুতরাং এগুলো দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জানে, শীর্ষ পর্যায়ের সব নেতৃবৃন্দরা জেনে শুনে জেলা বিএনপির জানার দায়িত্ব পরে, দেওয়া হয়েছে। জানার পরেও এখন এগুলো ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে আমাদের জেলার বিএনপি নেতৃবৃন্দরা, এগুলো আপনার অপেক্ষায় আছে। আর কাছে আমার কাছে বেশি সময় নেই, একটা প্রশ্ন শুধু করতে চাই আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আজকে প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন, তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো, অতীতে অনেকবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে, অনেকবার। যদি বলি শেষ পর্যন্ত 1,69,614 জনের বীর মুক্তিযোদ্ধা, এর আগে যদি বলি এরশাদের সময় 1,58,000-এর একটা তথ্য দেখছি, এর আগে 1,02,000, এরশাদের আমলে 1,02,000, 96 1,58,000, এরপরে আবার চেঞ্জ। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার 55 বছর পরেও এসে আমরা মুক্তিযোদ্ধার তালিকাটা কেন করতে পারলাম? দায়দা কার? সেই একই সাথে রাজাকারের তালিকাটাও তো আমরা করতে পারিনি, 2022 সালে একবার প্রকাশ করে আবার সেটা বন্ধ করে দেওয়া আছে। তাহলে এই দায়টা কাদের দেবেন? 55 বছর পরে এসে আমরা এই দায়টা হচ্ছে যারা তালিকা করছে তাদেরকে। তালিকারই প্রয়োজন হয়েছে কি? মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো এই আছে, দেশে ক্ষমতা ছিল, কিছু রাজাকার ছিল, রাজাকারদের তালিকাটা করা দরকার ছিল। এরা রাজাকার। আরেকটা তালিকা করা ছিল যারা সশস্ত্র যুদ্ধ করেছে, রাইট, সশস্ত্র যুদ্ধ করেছে এরা, আর এরা রাজাকার, শেষ। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং সর্বশেষ ডক্টর ইউনূস পর্যন্ত এই কাজটাই করে গিয়েছে, এবং এই কাজটা এখন আবার নতুন করে হবে। এবং এই তালিকা দিয়ে দেখেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন হয়েছে, নিয়ে কত ভুয়া আমলারা চাকরি করেছে। তার মানে এখানে বেনিফিট ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আসলে আমরা কতটা সম্মান করছি, মুক্তিযুদ্ধকে কতটা সম্মান করছি, সেটা কি আমরা করেছি? সেটা ইউনূসের আমলে তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কেন করেছে সেটা একটা ভুল ছিল। বাংলাদেশের 16ই ডিসেম্বর স্বীকার করেন। আমি আপনাকে যে বললাম, আপনারা যে ছাগল ব্যারিস্টারদেরকে এনে টকশো করেন, তাদেরকে কেন জিজ্ঞেস করেন নাই কোনোদিন 16ই ডিসেম্বর যারা স্বীকার করে না তারা বাংলাদেশে কিভাবে থাকে? এবং বাংলাদেশ সরকারকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আজকে জুলাইয়ের বিরুদ্ধে কোনো কথা হলে সেটার জন্য আমরা চিৎকার দিয়ে বলছি যে অমুক জুলাই অবমাননা করেছে, কিন্তু পুরো দেশটাকে যারা অবমাননা করছে, যারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না, সেটা নিয়ে যখন আপনি কথা বলেন না, তখন তো বোঝা যায় যে আসলে কি চায় সরকার, দেশটা কি চাচ্ছে, মুক্তিযুদ্ধ আসলে কোথায় এখানে। আপনি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেন, তাদের গলায় জুতা লাগান, আপনি তাদের স্কাল্পচার গুলো ভাঙেন, আপনি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙেন, বঙ্গবন্ধুর বাড়ি একটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা জায়গা, সেটাকে পুড়িয়ে দেন, ভেঙে দেন। তো এতগুলো অবিচার যখন আপনি করেন, তখন হচ্ছে যে আসলে এখানে বাংলাদেশ এখন 24 দিয়ে 71 ঢাকতে চাচ্ছে। এখন 71-এর যারা পরাজিত শক্তি, তারাই আবার এখন রাজনীতিতে কলকারি নাড়াচ্ছে। আজকে আপনি মনে করছেন যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছেন, সব শেষ হয়ে গেল, এবং বিএনপি হয়তো খুব খুশি যে ঠিক আছে তারা তো হয়ে গেল, কিন্তু পরবর্তী আঘাত তো তাদের উপরে আসবে। কারণ বাংলাদেশে যদি দুইটা রাজনৈতিক দল, বড় দুইটি রাজনৈতিক দল, দুইটাই মুক্তিযুদ্ধকে আপল করে, তো একটা না এখন আরেকটাকে পিটাতে তো অনেক সুবিধা হবে। সো মুক্তিযুদ্ধের তালিকা করা, অমুক করা, তমুক করা, সবগুলোতে করার কোনো কিছু নাই। এটা সঠিক তালিকা হোক, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা অসম্মান করতেছে তাদের বিচার আগে হোক। অসংখ্য ধন্যবাদ আনিস।